যেই রাতে মা মারা গেলেন সেদিনই তার পুরনো তোষকের নিচে লুকানো একটা ব্যাংকের পাস বই খুঁজে পেলাম। সেখানে জমা ছিল 19,80,000 টাকা। অথচ মা বছরের পর বছর শুধু বিধবা ভাতার টাকাই চলেছেন। ওষুধ, গ্যাস, চাল সব মিলিয়ে কোনোভাবে সংসার টিকত। পরদিন ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট বের করতে বুকের ভেতরটা জমে বরফ হয়ে গেল। প্রতি মাসে একটা মাসও বাদ যায়নি 20,000 টাকা করে পাঠানো হয়েছে টানা 18 বছর। যেদিন আমার জন্ম হয়েছিল সেদিন থেকেই। প্রেরকের নাম আরমান কবির। আমি কোনোদিন এই নাম শুনিনি, কিন্তু রাতে বাবা যখন পুরনো একটা ছবি বের করলেন তখন দেখি অন্য একটা পদবীর নিচে দাঁড়িয়ে থাকা মানুষটার মুখে আমার নিজের মুখটাই তাকিয়ে আছে। মা একটা গার্মেন্টসে কাজ করতেন, ঢাকার মিরপুরে পুরনো একটা ফ্যাক্টরি। ছোটবেলায় কতবার দেখেছি রাত জেগে সেলাই করতে করতে তার আঙ্গুলের ছুরি ঢুকে রক্ত বের হয়েছে। তারপরও সকাল হলে আবার কাজে যেতেন। বছর কয়েক আগে ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে সংসারটা আরো কঠিন হয়ে পড়ে। মায়ের হাঁপানির ওষুধ, বাবার প্রেসারের ট্যাবলেট, ঘরের ভাড়া, বাজার সব মিলিয়ে মাসের শেষের আগে টাকা পয়সা শেষ হয়ে যেত। আমি নিজে ধানমন্ডির একটা ছোট্ট টং দোকানে কাজ করতাম। সারাদিন চা বানাতে বানাতে হাতের চামড়া পর্যন্ত শক্ত হয়ে গিয়েছিল। তবু কখনো বুঝিনি আমাদের ঘরের ভাঙা খাটের নিচে এত টাকা লুকিয়ে আছে। মা মারা যাওয়ার পর যখন ওনার কাপড় গুছাচ্ছিলাম তখনই পাস বইটা পাই। হাত কাঁপছিল আমার। বারবার হিসাব মিলাতে গিয়ে ভুল হচ্ছিল। 19,80,000 টাকা। আমাদের কাছে এটা স্বপ্নের চেয়েও বড় কিছু। আমি ভেবেছিলাম বাবা সব জানেন, কিন্তু বাবা শুধু চুপচাপ বসেই রইলেন। একটার পর একটা বিড়ি টানছিলেন। চোখ দুটো এমন ক্লান্ত লাগছিল যেন এক রাতেই 10 বছর বুড়ো হয়ে গেছেন। আমি জিজ্ঞাসা করলাম, এই টাকা কোথা থেকে এলো? বাবা আমার দিকে তাকালেন না, শুধু নিচু গলায় বললেন, তোর মা তোর জন্য জমাইছে, তুই রাখ। আমি বিশ্বাস করিনি। পরদিন সকাল একাই ব্যাংকে গেলাম। স্টেটমেন্ট হাতে নিয়ে প্রথম লাইন পড়তেই শরীরটা ঠান্ডা হয়ে গেল। প্রতি মাসে 20,000 টাকা, একটা মাসও বাদ নেই। 18 বছর ধরে, আমার জন্মের মাস থেকে। প্রেরক আরমান কবির। আমি বাড়ি ফিরে কাগজগুলো টেবিলের উপর ছুঁড়ে মারলাম। কে আরমান কবির? বাবা জসিম মিয়া নামটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন, যেন বহু বছর ধরে ঘৃণা করে আসছেন মানুষটাকে। তারপর ধীরে ধীরে উঠে ভেতরের ঘরে গেলেন। পুরনো আলমারির নিচ থেকে একটা হলদেটে ছবি বের করলেন। ছবিতে একজন মানুষ দাঁড়িয়ে আছে। দামি পাঞ্জাবি, পরিপাটি চেহারা, আত্মবিশ্বাসী হাসি, চোখে সেই ধরনের শান্ত ভাব যাদের জীবন কখনো টাকার জন্য থেমে থাকে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল, লোকটা দেখতে ঠিক আমার মতো না। আমার মতো না, আমি যেন ওনারই ছোট সংস্করণ। আমার হাত কাঁপতে শুরু করলো। এর মানে কি? বাবা ধীরে ধীরে বসে পড়লেন। চোখ লাল হয়েছে, কিন্তু কান্না করলেন না। শুধু ফিসফিস করে বললেন, আমি তোর আসল বাবা না। মুহূর্তের মধ্যে মনে হলো মেঝেটা পায়ের নিচে থেকে সরে গেছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না। মাথার ভেতর শুধু একটা শব্দই ঘুরছিল, আসল বাবা না। তারপর বাবা এমন একটা সত্য বললেন যেটা মা পুরো জীবনই লুকিয়ে রেখেছিলেন আমার কাছ থেকে। মা যখন খুব ছোট ছিলেন তখন ওই গার্মেন্টসে কাজ করতেন। আরমান কবির তখন বড় ব্যবসায়ী ছিলেন। ফ্যাক্টরির মালিকদের সঙ্গে কাজের সূত্রে আসা যাওয়া ছিল। ভদ্র, শিক্ষিত, নরম কথা বলা মানুষ। সেই ধরনের পুরুষ যারা হাসতে হাসতে মানুষের জীবন শেষ করে দিতে পারে, অথচ মুখের অভিব্যক্তি পর্যন্ত বদলায়। মা তখন পুরো ফ্যাক্টরির সবচেয়ে সুন্দর মেয়ে ছিলেন। আর তারপর আমি মায়ের পেটে চলে আসি। আরমান নাকি মাকে কথা দিয়েছিল বিয়ে করবে, ঢাকা শহরের বাইরে কোথাও একটা বাসা নেবে, নতুন জীবন শুরু করবে। কিন্তু তার আগেই সব জেনে যায় তার স্ত্রী, নাম রুবাইয়াত কবির। বাবার মুখে শুনলাম একদিন সে লোকজন নিয়ে এসে নাকি ফ্যাক্টরিতে গিয়ে মাকে সবার সামনে অপমান করেছিল। চুল ধরে টেনে মেঝেতে ফেলে দিয়েছিল। চিৎকার করে বলেছিল, বিবাহিত পুরুষের পেছনে ঘোরা মেয়ে ছিলে। পরের দিনই মা চাকরি হারান। তখন তিনি গর্ভবতী। চারপাশে মানুষ কটু কথা বলতে শুরু করে। এলাকার মহিলারা ফিসফিস করতো, পুরুষেরা তাকিয়ে থাকতো অন্য চোখে। আর আমি তখনও জন্মাইনি। আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম, আর উনি আরমান কবির কি করলো? বাবা হঠাৎ তিক্তভাবে হেসে উঠলেন আর বললেন, নিজের বইয়ের সামনে দাঁড়াইয়া কসম খাইছিল আর কোনোদিন তোর মায়ের মুখ দেখবো না। তা আমি চুপ করে গেলাম তার কথা শুনে। বুকের ভেতর এমন ব্যথা হচ্ছিল যেন কেউ মুঠো করে ধরে আছে। মায়ের জন্য কষ্ট হচ্ছিল, আবার সেই মানুষটার প্রতি অদ্ভুত ঘৃণা হচ্ছিল যে আমাকে পৃথিবীতে এনে একবারও ফিরে তাকায়নি। আমি ধীরে ধীরে বললাম, তুমি সব জানতে? তিনি বললেন, হ্যাঁ জানতাম। আর বললাম, টাকার কথাও জানতে? তারপর সে বলল, তোর জন্মের দিন থেকে জানতাম। বাবা জানালেন, আরমান কবির প্রতি মাসে টাকা পাঠাতো। মা খুব কমই নিজের জন্য সেই টাকা খরচ করতেন। আমি অসুস্থ হলে স্কুলে ভর্তি করাতে, বই কিনতে, ঈদের জামা কিনতে শুধু তখন একটু খরচ করতেন। বাকিটা জমিয়ে রাখতেন, যেন কোনো কিছুর অপেক্ষায় ছিলেন। আমার মাথার ভিতর হিসাব করতে শুরু করলাম। প্রতি মাসে 20,000 টাকা, 12 মাসে 2,40,000 টাকা, 18 বছরে 43 লাখেরও বেশি টাকা। কিন্তু ব্যাংকে আছে মাত্র 19,80,000 টাকা। বাকি টাকাগুলো কোথায় গেল? আমি বাবার দিকে তাকালাম, জিজ্ঞাসা করলাম, বাবা বাকি টাকাগুলো কোথায়? বাবা কোনো উত্তর দিলেন না। তিনি আলমারির কাছে গেলেন, একটা বাদামি খাম বের করে আমার সামনে রাখলেন। খামের উপর মায়ের কাপা হাতের লেখা, তানিয়ার জন্য, একা পড়বি। আমি খুব ধীরে ধীরে খুললাম। ভেতরে একটা ভিজিটিং কার্ড, রাশেদ ওয়াহিদ, সিনিয়র পার্টনার। আর কার্ডের পেছনে মায়ের লেখা ছোট্ট একটা লাইন, তানিয়া উনারে খুঁজে বের কর, পুরো সত্যিটা উনিই বলবে। জীবন তোকে অনেক ঠকাইছে, কিন্তু আমি যা করেছি সব তোর ভালোর জন্য করেছি। সেদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। মায়ের ঘরে ঢুকে সব খুঁজতে শুরু করলাম। মায়ের ব্যবহার করা পুরনো শাল, বারবার সেলাই করা ব্লাউজ, ভাঙা চশমা, অর্ধেক খালি ড্রয়ার, সবকিছুতে মায়ের গন্ধ লেগেছিল। হঠাৎ খাটের নিচে একটা পুরনো ফাইল পেলাম। খুলতেই চমকে গেলাম। পত্রিকার কাটিং অনেকগুলো, সবগুলোই কবির গ্রুপ নিয়ে। পুরনো বিজনেস রিপোর্ট, ইন্টারভিউ, সংবাদ, হাসপাতাল প্রকল্প, বিল্ডিং ব্যবসা, ঋণ, শেয়ার বাজার, সবকিছুই। আর মা লাল কলম দিয়ে অনেক লাইনে দাগ টেনে দিয়েছিলেন। পাশে ছোট ছোট নোট লিখে রেখেছিলেন। খুব হিসেবি, খুব বুদ্ধিমান আর ভীষণ ঠান্ডা মাথার মানুষ। 2019 সাল ভুয়া মুনাফা, 2021 সাল লোকসান লুকানো হয়েছে, 2024 সাল ছেলের ভুল সিদ্ধান্তে 3টা প্রজেক্ট বন্ধ। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। মা শুধু টাকা জমাচ্ছিলেন না, তিনি ওই পরিবারটার উপর নজর রাখছিলেন 18 বছর ধরে। আমি ফোন বের করে সার্চ দিলাম, আরমান কবির, বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী, হাসপাতাল, রিয়েল এস্টেট, ইম্পোর্ট ব্যবসা, 100 কোটি টাকার মালিক। তারপর একটা পারিবারিক ছবি চোখে পড়লো আমার। আরমান কবির দাঁড়িয়ে আছেন স্ত্রী রুবাইয়ার পাশে, গয়নায় ঢাকা নিখুঁত এক মহিলা। তাদের পাশে দাঁড়িয়ে আছেন তাদের ছেলে লিয়ান কবির, 26 বছর বয়স।
বয়স, বিদেশে পড়াশোনা করেছে। বাবার কোম্পানির পরিচালক, হাতে এমন ঘড়ি যার দামে আমাদের পুরো বস্তি কিনে ফেলা যাবে। আর আমি 18 বছরের একটা মেয়ে, সারাদিন চা বানায়, হাতে কড়া পড়ে গেছে। আর আমার মা, তিনি অর্ধেক জীবন কাটিয়েছেন চুপচাপ একটা পরিবারে পতন দেখার অপেক্ষা। পরদিন সকালে আলমারি খুলে মায়ের কিনে দেওয়া সবচেয়ে ভালো কামিজটা পরলাম, গত ঈদের নিউ মার্কেটে সেল থেকে কিনেছিলাম। দরজার কাছে পৌঁছাতেই বাবা আমাকে ডাকলেন। আমি থামলাম। বাবা অনেকক্ষণ চুপ থেকে নিচু গলায় বললেন, তোর মা মরার আগে একটা কথা কইছিল। বাবা দরজার সামনে দাঁড়িয়েছিলেন, এক হাত এখনো দরজার পাল্লায় রাখা, মনে হচ্ছিল তিনি আমাকে আটকে রাখতে চান। আবার এটাও জানেন আমি আর থামবো না। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, কি কথা? বাবা চোখ নামিয়ে ফেললেন। তার শার্টের বিড়ির ছাই এখনো লেগে আছে, নখগুলো কামড়ে ছোট হয়ে গেছে, চোখের নিচে জমে থাকা ক্লান্তিটা এত পুরনো লাগছিল যেন বহু বছর ধরে তিনি ঠিক মতো ঘুমাননি। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর মা কইছিল যদি কোনোদিন তানিয়া জানতে পারে কে ওরে দুনিয়ায় আনছে, তাইলে ওরে কইস মায়া খুঁজতে যাইও না, সত্য খুঁজবি। আর যে মানুষটা সত্যি সত্যি তোকে মানুষ করেছে তার জন্য কোনোদিন লজ্জা পাইস না। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। বাবা কোনোদিন খুব আদর করতে জানতেন না, তিনি খুব রাগী ছিলেন, চুপচাপ ছিলেন। জীবনের সাথে এত যুদ্ধ করেছে যে ভালোবাসাটা কখনো নরম ভাবে দেখাতে পারেননি। ঠিক সেই মুহূর্তে মানুষটাকে খুব ছোট লাগছিল, ভীষণ একা। আমি ধীরে ধীরে বললাম, তুমি কি চাও, আমি কি করি? বহু বছর পর বাবা সরাসরি আমার চোখের দিকে তাকালেন আর বললেন, শুধু এইটাই চাই, সুস্থভাবে ফিরে আসিস, আর ওই বড় লোকগুলোরে কোনোদিনও তোরে ছোট মনে করতে দিবি না। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়ালাম। তারপর ব্যাগে খামটা রেখে বের হয়ে গেলাম। রাশেদ ওয়াহিদের অফিসটা ছিল পুরনো ঢাকার একটা